Assalamu alaikum. Hello viewers and students. How are you? I hope all of you are fine and safe and sound. I am also fine. Today again I have come here to have a class with you. I hope all of you are with me. All of you know that Ahmed Bawani Academy online school is giving you some special classes for you, and today I am going to have a class with you as a part of that school. And the school is directed by our honorable dynamic principal Mosharraf Munshi Mukul sir, who is our inspiration, who gives us encourage to have a class. Okay, now let's start our class. Today I am going to have a class especially for the intermediate students, but this class is necessary for class 9-10 also. So all of you can participate in this class. All of you know me, I think, but those who are new viewers and students, just for them I am giving my introduction. This is Muhammad Saiful Bishwas, Senior Teacher English, Ahmed Bawani Academy School and College, and for emergency you can contact with me over phone 01912 522652. And this presentation made for class 9 to 12, English second paper, grammar. Here you can see a part of a sentence. We each saw that. Which will be the answer? We each saw that we can live. আমরা বাঁচার জন্য খাই। এটা আমরা প্রায় সবাই জানি এবং তোমরাও নিশ্চয়ই জানো। তা আসলে এই সেন্টেন্স থেকে কি বোঝা যাচ্ছে, মানে আমি আজকে কি পড়াতে চাচ্ছি তোমাদের? তোমরা কি বলতে পারো আজকে আমি কি পড়াতে চাচ্ছি? এবং তোমরা কিন্তু আমার সাথে পার্টিসিপেট করতে হবে এবং তোমাদের কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকতে হবে আর শেয়ার করতে হবে, যাতে অন্য যারা যুক্ত নাই তারা যাতে যুক্ত হতে পারে এবং তারা যাতে এই ক্লাসটা দেখতে পারে। তোমাদের সামান্য উপকার হলে সেটাই আমাদের সার্থকতা। তাই অবশ্যই আমাদের সাথে থাকবে এবং তোমরা কমেন্ট দিয়ে জানাবে তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কি না এবং তোমাদের লেখাগুলো পরিষ্কার আসছে কি না। এই সমস্যাগুলো হলে আমাকে জানাবে এবং বুঝতে পারতেছো কিনা সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমি সেই অনুযায়ী তোমাদের এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো আজকে আমি কি পড়াতে যাচ্ছি। What are we going to discuss today? Completing sentence. কারণ আমরা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া ছিল, বাকিটুকু আমরা কমপ্লিট করেছি। তা আমরা আগে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে একটু বলে নিই। আসলে কমপ্লিটিং সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকে, কিছু অংশ দেওয়া থাকে, বাকিটা আমাদের কমপ্লিট করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের কিছু কথা মনে রাখতে হবে যে পরীক্ষার খাতায় আসলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে উত্তর লিখব। আমরা অনেক সময় শুধু আনসারটুকু দিয়ে থাকি, কিন্তু কখনোই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে শুধু আনসার লেখা যাবে না, সেইখানে প্রশ্নটা তুলতে হবে এবং বাকি আনসারটুকু লিখতে হবে। এবং ইন্টারমিডিয়েট লেভেলে এবং এসএসসি লেভেলে, দুই লেভেলেই এই কমপ্লিটিং সেন্টেন্সটা কনটেক্সচুয়াল হয়। দ্যাট মিনস 5টা সেন্টেন্স পূরণ করার পরে এটা একটা কনটেক্সট, এটা একটা ঘটনাকে প্রকাশ করে। এটা ইচ্ছা করলে আমি যে কোনো সেন্টেন্স এখানে লিখতে পারবো না এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ডও দেওয়া থাকে সেই উত্তরের জন্য। তাহলে আমাদের উত্তরটাকেও কী করতে হবে, ওই কনটেক্সট অনুযায়ী লিখতে হবে। এবং কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমাদের কিছু রুলসও মানতে হবে। তো ইন্টারমিডিয়েট লেভেলে আমি দেখেছি, 9-10 ইন্টারমিডিয়েট লেভেলে মোটামুটি আমাদের 30টা রুলস আছে, যেগুলো পড়লে আমরা বোর্ড পরীক্ষায় সবগুলো আনসার করতে পারবো। আমি সবগুলো বোর্ড বিশ্লেষণ করে দেখেছি যে মোটামুটি 30টা রুলস পড়তে হয়। তো এখন একটা ক্লাসে আসলে 30টা রুলস পড়ানো সম্ভব না, এটা তোমরা জানো। তা আমি এই ক্লাসটাকে 3টা ভাগে ভাগ করেছি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে 12টা রুলস পড়াবো
এবং সেগুলোর এক্সাম্পলও তোমাদেরকে করাবো। তারপর আমি পরবর্তী ক্লাসে বাকি রুলসগুলো পড়াবো এবং সেগুলো প্র্যাকটিস করাবো। এবং আমার বিশ্বাস এই রুলসগুলো যদি তোমরা সত্যিকার অর্থে ভালো করে পড়ো তাহলে তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করব তখন যে অংশটা আমরা লিখব তার নিচে একটা দাগ দিয়ে দিতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে, নতুবা সেই আনসারটা কিন্তু মানে কনফিউজড করবে টিচারকে। সো আমরা যাতে কনফিউজিং না হয় সেই জন্য আন্ডারলাইন করে দিতে হবে। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। লার্নিং আউটকামস, আমরা আজকের এই ক্লাস থেকে আসলে কি শিখব? At the end of the lesson, we'll be able to identify the definition of completing sentence, identify the method of completing sentence, complete incomplete sentence. তা আমরা কমপ্লিটিং সেন্টেন্সের সংজ্ঞাটাও জানবো, আসলে কমপ্লিটিং সেন্টেন্স কী, তারপর কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো জানবো, দেন কমপ্লিট সেন্টেন্স কীভাবে কমপ্লিট করতে হয় সেটাও আমরা দেখব। তা তোমরা সবাই প্রস্তুত তো? কে কে আমার সাথে প্রস্তুত আছে আমি একটু দেখে নিই প্লিজ। সঞ্জিদা হোসেন, থ্যাংক ইউ। মারজানা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইরা হক, রফিকুল ইসলাম এরশাদ স্যার, উনি বলেছেন ওয়েল ডান, থ্যাংক ইউ স্যার ফর এনকারেজিং মি। মারজুবা ইসলাম কাউসার, থ্যাংক ইউ, ক্লাস 9-এর রোল 18। হ্যাঁ, তোমরা একটু ক্লাসগুলো উল্লেখ করে রোলগুলো যদি বলে দাও তাহলে আমরা একটু বুঝতে পারবো যে কোন ক্লাসের কে কে উপস্থিত আছো, এবং সেটা আমাদের জন্য সুবিধা হবে যে কারা আমাদের সাথে যুক্ত আছে। তারপরে আরও অনেকেই সালাম দিয়েছো। সৈয়দা সাথী, কে এস অ্যাঞ্জেল, দেন তানজিমুল ইসলাম আবির, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা আমার সাথেই থাকো, ক্লাসে থাকো, শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা করার চেষ্টা করো। হোয়াট ইজ এ কমপ্লিটিং সেন্টেন্স? হি গোজ টু স্কুল। আচ্ছা, হি গোজ টু দেওয়া আছে, আমি স্কুল লিখলাম, হি গোজ টু স্কুল। এটা কি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে পড়ে না পড়ে না? একটু কাইন্ডলি তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। পরে আরেকটা সেন্টেন্স, হি গোজ টু স্কুল সো দ্যাট হি ক্যান লার্ন সামথিং। এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল সো দ্যাট হি ক্যান লার্ন সামথিং। তাহলে এখানে কোনটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে পড়ে? প্রথমটা নিশ্চয়ই কমপ্লিটিং সেন্টেন্স না। কি কারণ? ইট ইজ নট এ কমপ্লিটিং, ইট ইজ ফিলিং ইন দ্য গ্যাপ। যখন আমরা একটা শব্দে কোনো কিছু পূরণ করব সেটা হয়ে যাবে ফিলিং ইন দ্য গ্যাপ। আর পরেরটা কমপ্লিটিং সেন্টেন্স, কারণ আমরা একটা ক্লজ ব্যবহার করেছি। আরও বলে রাখা ভালো যে আমরা নবম, দশম এবং ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ক্লজেস এবং ফ্রেজেস ইউজ করে কমপ্লিটিং সেন্টেন্স করি। ফ্রেজ মানে তোমরা জানো শব্দগুচ্ছ, আর ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। তাহলে আমাদেরকে কি মোর দ্যান ওয়ান ওয়ার্ড ইউজ করতে হবে অথবা ক্লজ ব্যবহার করতে হবে, এছাড়া কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স হবে না। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের ডেফিনেশনটা কি? When a part of a sentence is completed with a clause or a phrase is called a completing sentence. একটু খেয়াল করো তোমরা, when a part of a sentence is completed with a clause or a phrase is called a completing sentence. তার মানে একটা সেন্টেন্সের পার্ট ফ্রেজ অথবা ক্লজ দ্বারা পূরণ করতে হবে। তা আমরা এখন রুলসে চলে যাই। কমপ্লিটিং আইটেম 1, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ওল্ড ম্যান, হাঁটতে পারে না, একটু সাহায্য নিয়ে হাঁটছে স্টিকের সাহায্যে। এখানে আমরা ব্যবহার শিখব ইউজ অফ টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা এটা নর্মালি বলে থাকি টু ড্যাশ ড্যাশ টু, মানে এতই ড্যাশ ড্যাশ যে। এখানে দ্য ম্যান ইজ টু কি, লোকটা আমরা দেখেই বুঝতে পারছি যে খুব ওল্ড, তো দ্য ম্যান ইজ টু ওল্ড
টু ওয়াক। লোকটা এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না। এই টু ড্যাশ ড্যাশ টু এ আবার একটা নেগেটিভ সেন্স প্রকাশ করে। দেখো সেন্টেন্সটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এখানে নেগেটিভ কিছু আছে, নট বা অন্য কোনো পার্টিকেল আছে এরকম বোঝা যাচ্ছে না, বাট অর্থটা নেগেটিভ, যে সে এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না। আর এখানে স্ট্রাকচারটা টুর পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, তারপরে টু, তারপরে ভার্ব। এক্সটেনশন থাকতেও পারে, নাও পারে। এখন নিচে 3টা সেন্টেন্স দেওয়া আছে তোমাদের জন্য, ঠিক একই নিয়মে তোমরা এটাকে কমপ্লিট করবা। হি ইজ টু উইক টু, কি হবে? ইউ আর টু শর্ট টু, দ্য গার্ল ওয়াজ টু ইনোসেন্ট টু। এই 3টা একটু দ্রুত করে ফেলো এবং দ্রুত করে আমাকে জানাও যে কি হবে এখানে। একটু দ্রুত আনসার জানাও। আমাদের অনেকগুলো রুলস আজকে পড়তে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে এবং তোমরা একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবা এবং আনসারগুলো দ্রুত দিবা। হি ইজ টু উইক টু, সে এতই দুর্বল যে। আমি যদি এখন বলি হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে কি এটার আনসার হবে? এটা হবে না, কারণ একটা ওয়ার্ড দিয়ে এই কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করা যাবে না। তাই এখানে অবশ্যই আমার মোর দ্যান ওয়ান ওয়ার্ড ইউজ করতে হবে। হি ইজ টু উইক টু গো টু স্কুল, সে এতই দুর্বল যে সে স্কুলে যেতে পারে না। একটু নেগেটিভ সেন্সও আসে। ইউ আর টু শর্ট টু, সে তুমি এতই খাটো যে টু টাচ দ্য বোর্ড, তুমি বোর্ডটা ছুঁতে পারো না। দ্য গার্ল ওয়াজ টু ইনোসেন্ট টু, মেয়েটা এতই নিষ্পাপ যে কি টু ডু দিস ক্রাইম, সে এই ক্রাইমটা করতে পারে না, বা টু ডু দিস ব্যাড টাস্ক, সে খারাপ কাজটা করতে পারে না। তো এরকম একটা ব্যবহার করতে হবে, জাস্ট এই স্ট্রাকচার ফলো করে বাকিগুলো করতে হবে। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর কোনো প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে জানাবে, সেটা পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমি সবগুলো কমেন্ট পড়বো এবং সেগুলোর আনসার দেব। নোট, কমপ্লিটেড পার্ট মাস্ট বি আন্ডারলাইন্ড। তোমাদেরকে আগেই বলে দিছি যে কমপ্লিটেড পার্ট অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে। তো আমরা 2 নাম্বার রুলসে চলে যাই। ওই আগের রুলসটার মতোই টু প্লাস অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে শুধু পার্থক্য এতটুকু যে দ্য ইজ টু হট টু ড্রিঙ্ক এ কাপ অফ টি আমরা দিয়ে লিখতে পারতাম, কিন্তু এখানে দ্য টি ইজ টু হট ফর মি, এই যে ফর মি পার্সোনাল অবজেক্ট ব্যবহার করা হয়েছে, বা ফর হিম, ফর দেম, এখানে আমরা পার্সোনাল অবজেক্ট ব্যবহার করতে পারি। এইটুকুই পার্থক্য, স্ট্রাকচার সেম। তাহলে দ্যাট ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক, একই স্ট্রাকচার। তো তোমরা সেমভাবে পরের গুলো করার চেষ্টা করো। দ্য বুক ইজ টু হার্ড ফর মি টু, কি হবে? দ্য বুক ইজ টু হার্ড ফর মি টু কি, টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক অর টু আন্ডারস্ট্যান্ড ইট। দ্য পাথ ইজ টু লং ফর হিম টু, পথটা এতই লম্বা যে টু রিচ দেয়ার ইন টাইম, সে সময় মতো সে পৌঁছাতে পারে না। আগে বলেছি একটু নেগেটিভ সেন্স কিন্তু আসবে, তোমরা সে অনুযায়ী করবা। লাস্টেরটা একটু করার চেষ্টা করো তো তোমরা। হ্যাঁ, অনেকেই সঠিক আনসার দিচ্ছ এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, ধন্যবাদ তোমাদের সবাইকে। জুবাইরা হক, মোহাম্মদ সামাদ আজাদ, আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের টিচার, উনি যুক্ত আছেন, ধন্যবাদ স্যার। উনি প্রায়ই আমাকে ইন্সপিরেশন দিয়ে থাকে ক্লাসের ব্যাপারে। সুমাইয়া আফরোজ, মুস্তাফিজুর রহমান, মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে বলছেন, ধন্যবাদ স্যার। মুস্তাফিজুর রহমান সবসময় আমাদেরকে অনেক সহযোগিতা করে থাকেন সবাইকেই এই ক্লাস নেওয়ার ব্যাপারে। সামিরা আক্তার,
আরিফুর রহমান লাবিব, লাবিব ক্লাসটা ঠিকমতো করো, ক্লাস 9-এর স্টুডেন্ট, তোমাদের জন্য এটা খুবই দরকার। রোজা রহমান রুকু, সুমাইয়া আফরোজ, বেলাল হোসাইন, দ্য ডিফিকাল্ট টপিক ইজ বিং ডিসকাসড অল ওভার দ্য ইজি ওয়ে। থ্যাংক ইউ বেলাল স্যার। আসলে যখন কোনো ইংলিশ টিচার কমেন্ট করে তখন আমি একটু ভয়ে ভয়ে পড়ি যে কী প্রবলেম নাকি হচ্ছে। তো আমাদের কয়েকজন ইংলিশ টিচার এখানে আছেন, ওনারাও আমাকে অনেক উৎসাহিত করে থাকেন। বেলাল স্যার তার মধ্যে অন্যতম। কেস অ্যাঞ্জেল, ক্যারি দিস। ওকে, থ্যাংক ইউ। অনেকের নাম হয়তো আমি বলতে পারছি না, পরে আমি দেখে নিব এবং কমেন্টের মাধ্যমে আনসার দেব। ঠিক আছে, আমরা পরের টপিকে চলে যাই। দ্য লোড ইজ টু হ্যাভি ফর দেম টু। দ্য লোডটা কি? খুবই হ্যাভি ফর দেম, তাদের জন্য খুবই হ্যাভি, মানে খুবই ভারী। টু ক্যারি, টু ক্যারি যদি দিই তাহলে কিন্তু আর হবে না, একটা শব্দ দিয়ে পূরণ করা যাবে না। কি বলতে হবে তাহলে? টু ক্যারি ইট। যে এটা আমরা লোডটা এতই হ্যাভি তাদের জন্য যেটা বহন করতে পারে না। তারপর পরের রুলসে চলে যাই। কমপ্লিটিং আইটেম 3, অনেকগুলো বই, এটা অনেক বই নিয়ে মানে টায়ার্ড হয়ে গেছে পড়তে পড়তে। ইউজ অফ সো ড্যাশ ড্যাশ দ্যাট। তা সো ড্যাশ ড্যাশ দ্যাটের আসলে অর্থটা কি? এতই ড্যাশ ড্যাশ যে। আজকের ক্লাসটা কিন্তু স্পেশালি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টসের জন্য, যে কারণে আমি এখানে বিস্তারিত লিখি নাই, কারণ এখানে 9-10ও পড়া হয়েছে তাদের, তোমাদের পড়া আছে, যে কারণে আমি খুব প্রিসাইজলি এটাকে এক্সপ্রেস করার চেষ্টা করতেছি। তারপরে তোমরা কোথাও না বুঝলে আমাকে বলবে। শি ওয়াজ সো ইল দ্যাট, সে এতই অসুস্থ যে। তা আমরা জানি সো ড্যাশ দ্যাটের রুলস তোমরা জানো, যে যদি প্রথম অংশে পাস্ট টেন্স থাকে তাহলে পরে সাবজেক্টের পরে কুড বসে। এখানে আমাদের ফরমেশন দেওয়া আছে যে গিভেন ক্লজ উইথ সো ড্যাশ ড্যাশ দ্যাট প্লাস রেলিভেন্ট সেন্টেন্স। তারপরে গিভেন ক্লজ শি ওয়াজ সো ইল, তারপরে ড্যাশ ড্যাশ সো ইল। এই ইলের এখানে ইল বসলো, সোর পরে যে ড্যাশ ড্যাশ আছে সেখানে একটা অ্যাডজেক্টিভ বসলো, সে এতই অসুস্থ দ্যাট, মানে যে। এখন আমাদের কি করতে হবে? সাবজেক্টের পরে যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, শি ওয়াজ সো ইল ওয়াজ, তাই এখানে আমাদের কুড বসাতে হবে। যদি এখানে ইজ থাকতো তাহলে এখানে ক্যান বসালে হতো, অথবা মে বসালে হতো। এখানে কুড অথবা মাইট বসাতে হবে যদি পাস্ট টেন্স থাকে। তাহলে শি কুড নট স্টাডি অ্যাট অল, সে এতই অসুস্থ যে সে আদৌ পড়াশোনা করতে পারে নাই। আমরা কমপ্লিট আইটেম 4-এ যাচ্ছি। ইউজ অফ সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, শুধু দ্যাট, এই সবগুলো একই রুলস। এবং এখানে ফরমেশন দেওয়া আছে গিভেন ক্লজ উইথ সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, মানে প্রথমে যেটা দেওয়া থাকবে যে ক্লজটা, তার সাথে কি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসার পরে সাবজেক্ট ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তার মানে যদি প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান অথবা মে, আর যদি প্রথম অংশে পাস্ট টেন্স থাকে তাহলে এখানে কুড অথবা মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন অতিরিক্ত অংশ বসবে। এটা তোমরা, আমার ধারণা তোমরা সকলেই জানো। তারপরে এটা আরেকটু ক্লারিফাইড হও। বি প্রিপেয়ার্ড সো দ্যাট, তো প্রস্তুত হও যাতে, সো দ্যাট কী হতে পারে? প্রস্তুত হও সো দ্যাট ইউ ক্যান পাস দ্য এক্সাম। যে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ক্যান বসাবো। এখন প্রিপেয়ার্ড দেখে আবার পাস্ট মনে করবে না, কারণ এখানে বি প্রিপেয়ার্ড একটু প্যাসিভে আছে। এটা পাস্ট ফর্মে থাকলেও, যেমন আমি যদি বলি দ্য ওয়ার্ক ইজ ডান, এখন ডান দেখে মনে হবে না যেটা অন্য কোনো টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে বি প্রিপেয়ার্ড প্রেজেন্টেই আছে। সো দ্যাট সাবজেক্টের পরে কী বসবে? ক্যান বা মে। বি প্রিপেয়ার্ড সো দ্যাট ইউ ক্যান পাস দ্য এক্সাম, প্রস্তুত হও যাতে তুমি পরীক্ষায় পাশ করতে পারো। হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাতে।
তা প্রথম অংশে আমরা দেখতেছি হি রিডস, মানে প্রেজেন্ট টেন্স আছে, তারপরে এখানে সাবজেক্টের পরে কী বসবে, ক্যান অথবা মে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সটেনশন। তো হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি, আমরা সাবজেক্ট শুরুতে হি আছে, সো আমরা হি লিখলাম, তারপরে ক্যান মেক প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এ গুড রেজাল্ট। তো সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাতে সে কি ভালো রেজাল্ট করতে পারে, ভালো ফলাফল করতে পারে। তাহলে আমরা কি সবসময় সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে, যাতে প্রথম অংশ দেওয়া আছে তার সাথে অর্থবোধক হয়, আর স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে, যেন ওই সাবজেক্টে পরে ক্যান কুডের ব্যবহার টেন্স অনুযায়ী এবং পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন, এই ব্যবহারগুলো তোমাদের কী করতে হবে, সঠিকভাবে করতে হবে। এখন আমরা 3 আর 4 যে রুলস দুটো পড়লাম তার উপরে অ্যাক্টিভিটিস দেওয়া আছে 5টা, তোমরা এখন একটু ট্রাই করো। জাস্ট সো দ্যাটের রুলস, ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট একই, আর সো ড্যাশ ড্যাশ দ্যাট, এই 3টা রুলস দিয়ে এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে। তোমরা একটু চেষ্টা করো, আমি একটু দেখে নিই তোমরা পারছো কি না। হুমায়রা খান, সে আগের আনসারটা দিয়েছে, বি প্রিপেয়ার সো দ্যাট ইউ ক্যান উইন দ্য রেস। ফাইন, ভেরি নাইস আনসার, থ্যাংক ইউ হুমায়রা, খুবই সুন্দর সেন্টেন্স তৈরি করেছো তুমি। এগুলো চেষ্টা করো সবাই তোমরা, দেখি কে কে আনসার দিতে পারো। লাইভ ক্লাস মানে কি, যে তোমাদের সাথে আমাদের করাবো, তোমরা আনসার দিবে, কোনো কিছু না বুঝলে বলবে, সেগুলো আবার আমরা সলভ করে দিব। নাহলে তো আমরা ভিডিও করে তারপরেও আমরা দিতে পারি, সেটাও যেমন দেখা যায়, এটাও তোমরা পরবর্তীতে দেখতে পারবে, এই ক্লাস দেখে আবার ক্লারিফাই করতে পারবে। বাট এখন ক্লাসে কমিউনিকেশন হতে হবে, তোমরা আনসার দিবা, না বুঝলে বলবা, সেগুলো আমি দেখে আবার তোমাদেরকে বুঝিয়ে বলবো। রোজা রহমান রুকু আমাদের সাথে আছো, তোমরা ক্লাস এবং রোলটা বললে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো। মারজানা আক্তারও একটা প্রশ্নের আনসার দিয়েছে সঠিক, হি ক্যান নট ওয়াক, এটা আগে পড়িয়েছি, থ্যাংক ইউ। সৈকত তামিম বলছে কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, এখন আরও বেশি ভালো আছি যে তুমি আমার ক্লাসের সাথে আছো, তোমরা ক্লাসের সাথে থাকলে আমাদের আরও বেশি ভালো লাগে শিক্ষকদের। ক্লাস 9 রোল 4 জুবাইরা হক, থ্যাংক ইউ তুমি আমাদের সঙ্গে থাকার জন্য। Amir Asaf sir, nice presentation sir, thank you sir for encouraging me always. Jaib Ahmed Rashid, thank you for your nice comment. Nitish Shaha, nice presentation sir, thank you sir. একটু আগে নীতিশ স্যারও ক্লাস নিয়েছেন, খুবই সুন্দর ক্লাস, আমি সামনে বসে দেখেছি ক্লাসটা। জসিমউদ্দিন ক্যারি অন, থ্যাংক ইউ স্যার ফর এনকারেজিং মি। আর অনেকেই হয়তো কমেন্ট করেছে, আমি পরবর্তীতে আবার দেখে আনসার দিব। ওকে, দ্য ফার্মার্স সো গুড সেজ সো দ্যাট, কি আনসার হবে? সো দ্যাট উই ইট ভেজিটেবলস সো দ্যাট উই ক্যান বি হেলদি, উই ইট ভেজিটেবলস সো দ্যাট উই ক্যান বি হেলদি। 3 নম্বর আনসার দিয়েছেন হুমায়রা খান, দ্য উই ক্যান বি হেলদি, ভেরি নাইস আনসার, কারেক্ট আনসার। The farmer sows seeds so that he gets good crops. Mujahidul Islam Kausar. The farmer sows good seeds so that he gets, just একটু টেকনিক্যাল ভুল হয়েছে তোমার, আনসারটা যথেষ্ট ঠিক আছে, নিয়ম অনুযায়ী লিখেছ, কিন্তু ফার্মার্স যেহেতু আছে সেখানে হি না হয়ে
ই হবে, সাবজেক্টটা কি হবে, দে হবে, যেহেতু এখানে প্লুরাল আছে, দে গেট গুড ক্রপস। বাট তোমার রুলস ঠিক আছে এবং তুমি যে বুঝতে পেরেছো তা বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হি ওয়ার্কড ফাস্ট ইন অর্ডার দ্যাট হি ক্যান মিস দ্য ট্রেন। হি ওয়ার্কড ফার্স্ট, কেস অ্যাঞ্জেল, তোমার আনসারটাও প্রায় সঠিক, একটু টেন্সের ভুল হয়েছে। হি ওয়ার্কড ফার্স্ট ইন অর্ডার দ্যাট হি ক্যান, যখন ওয়ার্কড পাস্ট টেন্সে আছে তখন কি হবে, সাবজেক্টের পরে এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্যান না হয়ে এখানে কুড অথবা মাইট বসবে। থ্যাংক ইউ, তোমরা সুন্দর সুন্দর আনসার দিচ্ছ, সেন্টেন্স তৈরি করছো। দ্য ফার্মার্স অফ গুডস ইজ সো দ্যাট দে ক্যান গেট গুড ক্রপস, এখানে আনসার করেছো। হি ওয়ার্কড ফার্স্ট ইন অর্ডার দ্যাট হি কুড রিচ দ্য স্টেশন ইন টাইম, তাতে হাঁটছে যারা সময় মতো স্টেশনে পৌঁছতে পারে। উই ইট ভেজিটেবল সো দ্যাট উই ক্যান বি হেলদি, এটা একজন স্টুডেন্ট আনসার করেছে, সঠিক। দে প্লে ওয়েল ইন অর্ডার দ্যাট, তারা ভালো খেলেছে যাতে, ভালো খেলে কিসের জন্য, নিশ্চয়ই কী উদ্দেশ্যে খেলে, ভালো যে চেষ্টা করে নিশ্চয়ই কি জেতার জন্য। তাহলে আমরা কি লিখতে পারি, সাবজেক্টটা নিয়ে দে, তারপরে ক্যান। এখন সামঞ্জস্যপূর্ণ একটা ওয়ার্ড আমরা খুঁজবো যে তারা ভালো খেলে, সো দ্যাট যাতে, বা ইন অর্ডার দ্যাট যাতে, সাবজেক্ট আনলাম দে, তারপরে ক্যান, যাতে তারা কি পারে, জিততে পারে। তাহলে দে ক্যান, জেতা ইংরেজি কি, উইন, সো দ্যাট দে ক্যান উইন। এরপর তোমরা ইচ্ছা করে লিখতে পারো দে ক্যান উইন দ্য ম্যাচ, উইন দ্য রেস, তোমরা এক্সটেনশন ইউজ করতে পারো। হি ওয়াজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল ছিল যে, এখানে টেন্সটা কিন্তু একটু খেয়াল করতে হবে। হি ওয়াজ সো উইক দ্যাট, যেহেতু ওয়াজ আছে তাহলে আমরা কী করবো, আগে হি বসাই, তারপরে কুড বসাই, এরপরে চিন্তা করি যে হি ওয়াজ সো উইক, সে এতই দুর্বল ছিল যে হি কুড, এখানে আবার একটু নাবোধক সেন্স আসবে যে সে এতই দুর্বল ছিল যে হি কুড নট গো টু স্কুল, বা কুড নট ওয়াক, সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারে নাই। জাস্ট সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা পরের রুলসে চলে যাই। কমপ্লিটিং আইটেম 5, ইউজ আ প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। আমরা প্রোভাইডেড দ্যাট আর প্রোভাইডিং দ্যাট, তিনটার অর্থ একই, তিনটার অর্থই কি, যদি। দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম, সময় মতো প্লেনটা কি উঠতে পারবে, প্রোভাইডেড যদি কি হলে, ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে প্লেনটা উঠতে পারবে। তাই এটা আসলে একটা শর্তের মতো, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট আসলে এই শর্তে যে, আর আমরা সংক্ষেপে বলতে পারি যদি। তাহলে দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড ওয়েদার ইজ গুড, যদি ওয়েদার ভালো থাকে তাহলে সেই শর্তে সে উঠতে পারবে। তা আসলে নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড আফটার প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। এই প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট আর প্রোভাইডেড, এরপরে আমরা কি নর্মালি কি করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। ফরমেশনটা একটু দেখে নাও। ফিউচার ইনডিফিনিট টেন্স, শুরুতে যেমন দ্য প্লেন উইল টেক অফ, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, দেন প্লাস প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট আর প্রোভাইডিং দ্যাট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই রুলসটা আসলে ইন্টারমিডিয়েট লেভেলের জন্যই, স্পেশালি 9-10-এ এটা খুবই কমই আসে এসএসসিতে, কিন্তু আমি আগেই বলেছি আজকের ক্লাসটা স্পেশালি ফর দ্য ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্টস। ক্লাস 9-10-এও এর অনেক রুলসই পরীক্ষায় আসে। বা দেখি, আই উইল গো টু লন্ডন প্রোভাইডেড দ্যাট, আমি লন্ডন যাব প্রোভাইডেড দ্যাট, যদি, যদি কি, শর্তটা কি, আমাদের লন্ডনে আমি যেতে পারবো প্রোভাইডেড দ্যাট, কি তোমরা চিন্তা করো কি হতে পারে, প্রোভাইডেড দ্যাট আই গেট ভিসা, আমি ভিসা পাই, ভিসা না পেলে তাহলে লন্ডন যেতে পারবো না। তার শর্তটা কি, যে যদি আমি ভিসা পাই তাহলে আমি লন্ডন যেতে পারবো। তো দে উইল প্লে ওয়েল প্রোভাইডেড দ্যাট, তারা ভালো খেলতে পারবে বা খেলবে, প্রোভাইডেড যদি, কখন মানুষ ভালো খেলতে পারে, খেলোয়াড়রা ভালো খেলে মানে কখন ভালো খেলতে পারে, প্রোভাইডেড দ্যাট
দে প্র্যাকটিস ওয়েল, তারা যদি ভালো অনুশীলন করে তাহলে সে ভালো খেলতে পারবে। তার মানে কি, এটা কিন্তু একটা শর্ত যে যদি ভালো অনুশীলন করে তাহলে ভালো খেলতে পারবে। আইল টেক আমব্রেলা প্রোভাইডিং দ্যাট, আমি ছাতা নিব যদি, আমরা কখন ছাতা নিই? আমরা ছাতা ব্যবহার করি কখন? যখন নয় বৃষ্টি থাকতে হয়, বৃষ্টির জন্য, অথবা খুব বেশি রোদ হলে আমরা যাতে আমাদের রোদ্রে আমরা পুড়ে না যাই, আমরা একটু কি স্কিন নষ্ট না হয় সেই জন্য, তাই না? এটা এই ক্ষেত্রে মেয়েরা খুব সচেতন, আজকাল ছেলেরাও এ ব্যাপারে সচেতন, রোদ্রের মধ্যেও তারা ছাতা ব্যবহার করে। তাহলে আমরা কি লিখবো এখানে? আইল টেক আমব্রেলা প্রোভাইডিং দ্যাট প্রোভাইডিং দ্যাট ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতা নেব, অথবা ইট ইজ সানি ডে, যদি এটা রৌদ্রোজ্জ্বল দিন থাকে। আর আমরা আগে বলছি যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো নর্মালি। হি উইল ওয়েট ফর মি প্রোভাইডেড, সে আমার জন্য অপেক্ষা করবে, প্রোভাইডেড সে আমার জন্য অপেক্ষা করবে যদি কি, কেউ কারোর জন্য অপেক্ষা করবে কেন? যদি আমি তাকে অপেক্ষা করতে বলি বা কোনো প্রয়োজন থাকে, তাহলে হি উইল ওয়েট ফর মি প্রোভাইডেড আই টেল হিম, আমি যদি তাকে বলি সে আমার জন্য অপেক্ষা করবে। সিম্পলভাবে চিন্তা করতে হবে। আমরা অনেক সময় আমি এই খাতা দেখতে গিয়ে যেটা দেখি যে স্টুডেন্টরা, অনেক ভালো স্টুডেন্টরাও, তারা অনেক জটিল সেন্টেন্স তৈরি করতে গিয়ে বা অনেক বেশি সুন্দর স্ট্যান্ডার্ড সেন্টেন্স তৈরি করতে গিয়ে তাদের সেন্টেন্সটা আসলে হয় না। এবং আমি অনেক স্টুডেন্টের খাতা দেখেছি যারা 80 আপ মার্কস পেয়েছে, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে তারা 5-এ 5 পায়নি, তারা 2 পেয়েছে, 3 পেয়েছে, কারণ কোথাও না কোথাও একটু ভুল করে রাখে, নয় টেন্সের ভুল, নয় সেন্টেন্সটা বড় করতে গিয়ে স্ট্রাকচারটা সঠিক হয়নি। তা আমাদের কাজটা কি থাকবে? আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব, সহজভাবে চিন্তা করব, সহজভাবে আনসার দেব। মানে আমি প্রায় ক্লাসে বলি স্টুডেন্টদের যে একটা কথা, যে সহজ কথা সহজে বলাটা একটু কঠিন, সহজ কথা একটু সহজে বলতে পারতে হবে। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। আসলে সহজ কথা সহজে বলা যায় না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সহজ কথা সহজে বলতে। তাহলে হি উইল ওয়েট ফর মি প্রোভাইডেড আই টেল হিম, হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট, সে জীবনে উন্নতি করতে পারবে, প্রোভাইডেড দ্যাট যদি, কখন উন্নতি করতে পারবে? প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড, সে যদি পরিশ্রম করে। কারণ এখানে যদি আমরা অনেক কিছু চিন্তা করি, সে অনেক পড়াশোনা করে উচ্চশিক্ষিত হবে, তারপর সে ভালো চাকরি পাবে, জটিলভাবে চিন্তা করি, তখন ওই সেন্টেন্সগুলো তৈরি করা বেশি জটিল হয়ে যাবে, তখন ভুল হয়ে যাবে। আমরা সহজভাবে চিন্তা করব। ঠিক আছে, আমরা পরের আইটেমটায় চলে যাই। কমপ্লিটিং আইটেম 6, ইউজ অফ লেস্ট। লেস্ট মানে আমরা জানি, লেস্ট মানে কি? আমরা যারা ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট অবশ্যই তোমরা জানো যে লেস্ট মানে কি, এই ভয়ে যে, বা পাছে ভয় হয় যে। তো হি ওয়াক্স ফার্স্ট লেস্ট, সে তাড়াতাড়ি হাঁটে এই ভয়ে যে, কি হবে? তোমরা আনসার দাও। হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট আগের আনসারগুলো দিয়েছে। হি উইল ওয়েট ফর মি প্রোভাইডেড আই টেল হিম, হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট পাস ইন দ্য এক্সাম। না, প্রোভাইডেড দ্যাটের পরে তো তোমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। প্রোভাইডেড দ্যাট আই পাস ইন দ্য এক্সাম, হ্যাঁ, সে জীবনে উন্নতি করবে যদি সে পরীক্ষায় পাস করে। হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ান্টস টু রিচ হিজ গোল। হ্যাঁ, হুমায়রা খান, গুড আনসার। তাহলে হি ওয়াক ফার্স্ট লেস্ট কী হবে? হি শুড আর মাইট রিচ ইন টাইম, সে দ্রুত হাঁটছে এই জন্য যে যাতে সে সময় মতো পৌঁছতে পারে। স্ট্রাকচারটা কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড আর মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন। তা প্রথমে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, তারপরে লেস্ট, তারপর সাবজেক্ট, সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে লেস্টের পরে অথবা অবশ্যই শুড বা মাইট ব্যবহার করতে হবে, আর শুড আর মাইটের পরে অবশ্যই V1 বসে, এরপর এক্সটেনশন আমরা অতিরিক্ত অংশ বসাবো। তা আমরা দেখি কিছু এক্সাম্পল। হি র্যান অ্যাওয়ে ফার্স্ট
লেস্ট, সে দ্রুত দৌড়ে চলে গেল লেস্ট এই ভয়ে, যে কোন ভয়ে যাবে। আগে আমরা সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স তৈরি করব, যে সে হি র্যান ওয়ে ফাস্ট লেস্ট হি মাইট বি কট, তাকে ধরা হতে পারে, বা দ্য পুলিশ মাইট ক্যাচ হিম, পুলিশ তাকে ধরতে পারে। রিড অ্যাটেন্টিভলি লেস্ট, মনোযোগ দিয়ে পড়ো, লেস্ট এই ভয়ে যে ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। দ্য থিপ র্যান কুইকলি লেস্ট, চোর কি দৌড়ায় চলে গেল খুব তাড়াতাড়ি, র্যান এটা পাস্ট টেন্স আছে, একটু খেয়াল করো। তো এখানে আমরা নির্দ্বিধায় শুড অথবা মাইট ব্যবহার করতে পারি। লেস্ট হি মাইট বি কট, অথবা দ্য পুলিশ কুড ক্যাচ হিম, সরি দ্য পুলিশ শুড অথবা মাইট ক্যাচ হিম। তাহলে এখানে আমরা সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসাবো এবং সামঞ্জস্যপূর্ণ একটা ভার্ব বসাবো এখানে। গো ফাস্ট লেস্ট, তাড়াতাড়ি যাও, লেস্ট ইউ মাইট মিস দ্য ক্লাস, তাড়াতাড়ি যাও, তাহলে তুমি কি ক্লাসটা মিস করতে পারো। অনেক সময় আমরা রাস্তায় হাঁটতেছো, দেখা যায় 2 মিনিট সময় আছে, তখন বলে না এই তাড়াতাড়ি হাঁটো, এই ক্লাসটা কিন্তু মিস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, সাবজেক্টের পরে শুড অথবা মাইট ব্যবহার করে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। হি কেম টু দ্য স্টেশন কুইকলি লেস্ট, সে স্টেশনে এসেছিল লেস্ট এই ভয়ে যে তাড়াতাড়ি স্টেশনে এসেছে। কেন? আমি ধরো আজকে ক্লাস নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি এসেছি, কেন? যাতে আমার ক্লাসটা টাইম মতো আমি নিতে পারি। তাই স্টেশনে তাড়াতাড়ি এসেছে কেন? যাতে সে ট্রেনটা মিস না করে। লেস্ট হি মাইট মিস দ্য ট্রেন। আর এগুলো বিভিন্ন বোর্ড থেকে সংগ্রহ করা হয়েছে, যাতে তোমরা এই সেন্টেন্সগুলো কমপ্লিট করলে তোমরা পরীক্ষায় আনসার করতে পারো। আমরা 7 নম্বর রুলসে চলে যাচ্ছি। কমপ্লিটিং আইটেম 7, ইউজ অফ আনলেস। আনলেস অর্থ কি? আনলেস মানে হচ্ছে যদি না। তা আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি না তুমি কঠোর পরিশ্রম করো, কি হবে? ইউ উইল ফেল, তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে, তুমি পাস করতে পারবে না। বা তুমি কোনো কাজ কঠোরভাবে যদি পরিশ্রম না করো, তাহলে তুমি কি সেটাই অকৃতকার্য হবে, তুমি সফল হতে পারবে না। জাস্ট সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স হতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই। এখন আমরা দেখো একই নিয়মে আরও 5টা সেন্টেন্স এখানে দেওয়া আছে। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কি হবে? আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে, অকৃতকার্য হবে। আনলেস ইউ স্টার্ট অ্যাট ওয়ান্স, তুমি যদি তাড়াতাড়ি শুরু না করো, ইউ ক্যানট কমপ্লিট ইউর ওয়ার্ক, তুমি তোর কাজটা কি শেষ করতে পারবে না। কাম অ্যাট 8 o'clock আনলেস, তুমি 8টায় চলে এসো, আনলেস যদি না, ইউ উইল বি লেট, তুমি যদি দেরি না করো তাহলে 8টার মধ্যে চলে এসো। অথবা আনলেস ইউ উইল নট রাইজ লেট, তুমি যদি দেরি করে ঘুম থেকে না ওঠো 8টার মধ্যে চলে এসো। হি উইল নট শাইন আনলেস, সে জীবন উন্নতি করতে পারবে না যদি না কি, সে জীবন উন্নতি যদি না হি ওয়ার্কস হার্ড, হি উইল নট শাইন, সে যদি কঠোর পরিশ্রম না করে তাহলে কি সে পরীক্ষা জীবন উন্নতি করতে পারবে না। আনলেস ইউ রেসপেক্ট আদার্স, তুমি যদি না তুমি অন্যকে সম্মান করো তাহলে কি ইউ উইল নট গেট রেসপেক্ট ফ্রম আদার্স, তুমি অন্যের কাছ থেকে সম্মান পাবে না। আমরা জানি যে আসলে কারোর কাছে সম্মান পেতে হলে সম্মান করতে হয়, কারোর কাছ থেকে ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হয়, তাহলে তুমি সেটা আবার তার কাছ থেকেও পাবা। তো এরকমভাবে কি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সে সবসময় সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা এই 8 নম্বর রুলসে চলে আসছি। ইউজ অফ টিল আনটিল।
টিল এবং আনটিল অর্থ আমরা জানি যে যে পর্যন্ত বা যে পর্যন্ত না। ফরমেশন গিভেন ক্লজ উইথ টিল আনটিল, যে ক্লজটা দেওয়া থাকবে টিল আনটিলের সাথে প্লাস অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, আর সাথে কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওয়েট আনটিল, অপেক্ষা করো আনটিল, যে পর্যন্ত না দ্য রেইন স্টপস, যে পর্যন্ত না বৃষ্টি থামে সে পর্যন্ত কি অপেক্ষা করো। তো এই একই নিয়মে তোমরা এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে, তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। আমি জাস্ট একটু এর মধ্যে দেখে নিই তোমরা কারা কারা সঠিক আনসার দিতে পারছো। তোমরা একটু চেষ্টা করো এই 5টা সেন্টেন্স কমপ্লিট করার জন্য। দেখি কারা কারা আনসার দিতে পারছো, তোমরা একটু কমেন্টে জানাও। ওয়েট আনটিল হি কাম, ওয়েট ফর মি আনটিল হি কাম। মুজাহিদুল ইসলাম কাউসার, একটুর জন্য তোমার আনসারটা হয়নি। হি কামস, হির পরে কাম হয় না, জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত করতে হয়। আসলে এই ভুলটা সবারই হয়ে থাকে, সবারই জানা, তারপরে ভুলটা হয়ে থাকে। তোমরা এই ব্যাপারে আরেকটু কেয়ারফুল হবা। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও, আনসারগুলো লেখো। আই উইল টিচ হিম টিল, আমি তাকে পড়াবো যে পর্যন্ত কি। ওয়েট ফর মি আনটিল আই কাম, অপেক্ষা যে পর্যন্ত আমি আসি। কে এস অ্যাঞ্জেল, হ্যাঁ গুড আনসার, তুমি সঠিক আনসার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবিহা আক্তার তয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের সাথে যুক্ত থাকো এবং আনসার করো। হুমায়রা খান, আই উইল টিচ হিম টিল হি আন্ডারস্ট্যান্ডস, আমি তাকে পড়াবো যে পর্যন্ত সে বোঝে। হ্যাঁ, ভেরি গুড আনসার। না বুঝলে তাকে আর পড়াবো না, না বুঝলেও পড়াতে হবে, আবার চেষ্টা করতে হবে। তবে ওই সেন্সে ঠিক আছে, যে পর্যন্ত সে বুঝতে পারে আর কি, ওই ধৈর্যটা আছে সেই পর্যন্ত পড়াবা। যখন আর সে টায়ার্ড হয়ে যাবে, বুঝতে পারবে না, তখন তাকে পড়াবা না, সেই সেন্সে ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মুজাহিদুল ইসলাম কাউসার, আই উইল টিচ হিম টিল হি ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি তাকে শেখাবো যে পর্যন্ত সে বুঝতে পারে। ভেরি গুড আনসার, তোমার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, এইভাবে তোমরা আনসার দিয়ে যুক্ত থাকো ক্লাসের সাথে। তা কোনো ভুল ত্রুটি হলেও আমি তখন কারেকশন করে দিতে পারবো, তোমরা জিনিসটা তখন বুঝতে পারবে। ভুল তো হতেই পারে। তারপরেও আমার কাছে খুব ভালো লাগছে যে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স একদম সহজ আইটেম নয়, কিছুটা কঠিন, এবং পরীক্ষার খাতায় এটা বোঝা যায় যে সহজ মনে হলেও পরীক্ষার খাতায় দেখা যায় খুব কম স্টুডেন্টই এখানে 5 আউট অফ 5 পায়, খুব কম স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্টেরই ভুল হয়। তো এরপরও তোমরা যে সঠিক আনসার দিতে পারছো, তো আমার কাছে ভালো লাগছে যে না, তোমরা বিষয়টা বুঝতে পারছো। ওকে, আমাদের যেহেতু সময় অনেক কম, এরপরেও অন্যান্য টিচারদের ক্লাস আছে, আমাদের শেষ করতে হবে, তাই আমি তোমাদের আনসারটা দেখি। আই উইল হেল্প হিম টিল আই ক্যান হেল্প, আমি তাকে সাহায্য করব যতক্ষণ আমি সাহায্য করতে পারি। ভেরি নাইস, লাভলি আনসার মিস অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েট ফর মি আনটিল, এটা তোমরা আনসার করেছো অনেকে। আই উইল টিচ হিম টিল, এটা আনসার করেছো। হি উইল ডু দ্য ওয়ার্ক আনটিল, সে কাজটা করবে আনটিল যে পর্যন্ত কি, সে কাজটা করবে যে পর্যন্ত আই ডিরেক্ট হিম, আমি যে পর্যন্ত তাকে বলবো, বা আই টেল হিম, এরকম সামঞ্জস্যপূর্ণ একটা সেন্টেন্স দিয়ে দিলেই হবে। আই উইল হেল্প হিম টিল, আমি তাকে সাহায্য করব, টিল হি নিডস, তার যতক্ষণ সাহায্য দরকার আমি তাকে ততক্ষণ সাহায্য করব। আরিফ আব্দুল মজিদ স্যার,
মাশাআল্লাহ স্যার, সুন্দর সাবলীল উপস্থাপনা। থ্যাংক ইউ স্যার। তোমরা সবাই মজিদ স্যারকে জানো, উনি খুবই ডাইনামিক টিচার এবং ওনার উপস্থাপনা অনেক বেশি ভালো হয়। এই জন্য উনি আমাদেরকেও মনে করে আমাদের উপস্থাপনা ভালো হচ্ছে। যাই হোক, তারপর থ্যাংক ইউ ভেরি মাচ মজিদ স্যার ফর ইন্সপায়ারিং মি। আই উইল হেল্প হিম টিল হি নিডস, আনটিল আই কাম, আমি যে পর্যন্ত আমি আসি কি করবে? ইউ উইল ওয়েট ফর মি, তুমি আমার জন্য অপেক্ষা করবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু অনেক আনসারও দিতে পেরেছো এবং তোমরা বোঝা যাচ্ছে যে তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে পরের রুলসে চলে যাই। কমপ্লিটিং আইটেম 9, ইউজ অফ অ্যাজ লং অ্যাজ। As long as formation given clause with as long as plus an affirmative sentence। তাহলে given clause জানো যে ক্লজটা দেওয়া থাকবে, তার সাথে as long as থাকবে, এরপরে কি আমরা একটা affirmative sentence ব্যবহার করব। wait here as long as, অপেক্ষা করো as long as I am with you, আমি তোমার সাথে যতক্ষণ আছি ততক্ষণ অপেক্ষা করো। যেমন আমি যতক্ষণ আছি আমার কলিগরা আমার জন্য ওয়েট করছে বা হেল্প করছে, এরকম আর কি। তুমি অপেক্ষা করো যতক্ষণ আমি তোমার সাথে আছি। তোমরা এই কমপ্লিটিং সেন্টেন্স সবসময় মনে রাখবা, প্রত্যেকটা রুলসের ক্ষেত্রেই সেন্টেন্সটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। রুলস মেনে তো করতে হবে, স্ট্রাকচার ঠিক রাখতেই হবে, আবার সেন্টেন্সটাও যেন অর্থবোধক হয়। এরপরে আমরা 5টা এক্সাম্পল আছে এখানে। আমি আজকের ক্লাসে একটু বেশি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা পরীক্ষায় এক্সাম্পলগুলো থেকেই তোমরা সরাসরি পেয়ে যাও সেন্টেন্সগুলো, তাহলে তোমাদের আনসার করতে সুবিধা হবে। আর আমি এক্সাম্পলগুলো নিয়েছি বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে এবং পরীক্ষার কোশ্চেন থেকে, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আর যত বেশি এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবা, তত তোমাদের রুলসটা বেশি মনে থাকবে। আসলে স্ট্রাকচার মুখস্থ করে বা রুলস মুখস্থ করে তারপরে ইংলিশে ভালো আনসার করা যায় না। প্র্যাকটিস করতে করতে আসলে তোমাদের ওই স্ট্রাকচার এবং রুলসগুলো তোমাদের কি আত্মস্থ হয়ে যাবে। এই জন্যই আমি বেশি প্র্যাকটিস দিয়েছি। আল্লাহ উইল বি উইথ আস অ্যাজ লং অ্যাজ, আল্লাহ আমাদের সঙ্গে থাকবে যে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত কি আওয়ার পারপাস ইজ অনেস্ট, মানে আমাদের উদ্দেশ্য সৎ থাকে। আর আমাদের যদি উদ্দেশ্য অসৎ থাকে, তখন কি আল্লাহ আমাদের সাথে থাকবে? থাকবে না। তাহলে কি এটা সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স দিতে হবে। হি ওয়ার্কড অ্যাজ লং অ্যাজ, সে পরিশ্রম করবে অ্যাজ লং অ্যাজ আই ওয়াজ উইথ হিম, আমি যতক্ষণ পর্যন্ত তার সাথে থাকবো সে ততক্ষণ পর্যন্ত কাজটা করবে। রিড অ্যাজ লং অ্যাজ, পড়ো অ্যাজ লং অ্যাজ কী হবে? রিড অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, যতক্ষণ পর্যন্ত তুমি পারো তুমি পড়ো। বা অ্যাজ লং অ্যাজ ইউ আর অ্যাক্টিভ, যতক্ষণ পর্যন্ত তুমি অ্যাক্টিভ থাকো পড়াশোনা করো। তোমরা এইভাবে তৈরি করবে। হেল্প হিম অ্যাজ লং অ্যাজ, তাকে সাহায্য করো যতক্ষণ পর্যন্ত কি হি নিডস, যতক্ষণ পর্যন্ত তার দরকার তাকে সাহায্য করো। আই গেভ হিম অ্যাজ লং অ্যাজ, আমি তাকে দিব অ্যাজ লং অ্যাজ হি নিডেড। আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম অ্যাজ লং অ্যাজ হি নিডেড, যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন ছিল ততক্ষণ পর্যন্ত আমি তাকে দিয়েছিলাম। যে কোনো জিনিস বা হেল্প হতে পারে। জাস্ট টেন্সের সাথে মিল রেখে সেন্টেন্সের সামঞ্জস্যপূর্ণ আনসার তোমাদের করতে হবে। তা আমরা পরের রুলসে চলে যাই। কমপ্লিটিং আইটেম 10, ইউজ অফ দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ। এখানে দো অলদো অর্থ হচ্ছে কি যদিও। সিন্স অ্যাজ, সিন্স অ্যাজ আসলে কারণ অর্থে বসে, যেহেতু অর্থে বসে, এবং অ্যাজ যেমন অর্থে বসে, বিকজ কারণ অর্থে বসে, ইফ যদি অর্থে বসে। এখানকার শব্দগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সিন্স আর অ্যাজ যদিও অর্থেও বসে অ্যাজ। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টের জন্য আসলে সবগুলো জিনিস জানা থাকতে হবে। তবে বিকজ, অ্যাজ আর সিন্স এই তিনটা কারণ অর্থে বসে, কিন্তু দো অলদো কারণ অর্থে বসে না।
আর ইফ যদি অর্থে বসে, আর দো অলদো যদিও অর্থে বসে। তা আমরা এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হবে। দো হি ইজ পোর, যদিও সে গরিব। তো যদিও সে গরিব, পরে আমাদের সেন্টেন্সটা কী হবে? আমাদের একজন টিচার বলেছেন যে যদিও সে গরিব সে সৎ, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আসলে এই সেন্টেন্সটাই থাকে বইতে, তা আমি আবার এই সেন্টেন্সটাকে আসলে সাপোর্ট করি না। এই জন্য করি না যে যদিও সে গরিব সে সৎ, আসলে গরিব হইলেই সৎ থাকার কথা বেশি। গরিবরা সৎ থাকে, বড়লোক হলে যে মানে গরিব হলে যে অসৎ হবে তা না। আসলে আমার কাছে মনে হয় যে সেন্টেন্সটা সামঞ্জস্যপূর্ণ না। যদিও সে গরিব সে সুখী। হ্যাঁ, গরিব হলে সুখী থাকার কথা কম, কারণ তার বিভিন্ন রকমের চাহিদা সে মেটাতে পারবে না, বিভিন্ন মেন্টাল প্রেশার থাকবে সেই কারণে। কিন্তু গরিবরাও সুখী থাকে যদিও, কিন্তু কম। দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ আনহ্যাপি, সে ধনী তার সুখে থাকার কথা কিন্তু সে অসুখী, সে সুখী না। মানে এখানে দো অলদো সবসময় একটু বিপরীতার্থক অর্থ প্রকাশ করবে। তবে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা দিলেও যে হবে না তা না, আমি জাস্ট একটু এমনিই বললাম আর কি, যে আসলে গরিব হলে সে সৎ থাকাই স্বাভাবিক এবং থাকবে, গরিব ধনী হলেও তার সৎ থাকার কথা, কিন্তু যদিও এটা হয় না। তা আমরা সেক্ষেত্রে কী লিখব? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটাই এখানে লেখা আছে, স্যার যেটা বলছে। আর এটা এই দেখা যায় যে বইতেও বিভিন্ন জায়গায় এই আনসারটাই থাকে। সিন্স হি ইজ পোর, যদিও সে গরিব, কি যদিও সে গরিব কী হবে? হি ইজ হ্যাপি, যদিও সে গরিব সে সুখী। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড বিকজ, তাকে কঠোর পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। কারণ কি? কি কারণে করতে হবে? হি ওয়ান্টস টু শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে চায়। এটা কি কারণে পরিশ্রম করবে? সে জীবন উন্নতি করতে, বা হি ওয়ান্টস টু আর্ন মাচ মানি, সে অনেক টাকা উপার্জন করতে চায়। কোনো না কোনো উদ্দেশ্যেই কিন্তু মানুষ পরিশ্রম করে। এই ফরমেশনটা কী হবে? গিভেন ক্লজ উইথ দো অলদো সিন্স অ্যাজ বিকজ ইফ প্লাস রেলিভেন্ট সেন্টেন্স। আচ্ছা, যে ক্লজটা দেওয়া থাকবে তারপরে আমরা এই দো অলদো সিন্স অ্যাজ বিকজ বসবে, তারপরে রেলিভেন্ট সেন্টেন্স বসবে। তবে বলে রাখা ভালো যে এটা দো সিন্স বা বিকজ দুটো সেন্টেন্সের দুটি ক্লজের মাঝখানে বসে, বাস দো অলদো এটা দুটি ক্লজের মাঝেও বসতে পারে, শুরুতেও বসতে পারে, কিন্তু বিকজ শুরুতে বসবে না, বিকজ সবসময় দুটি ক্লজের মাঝে বসবে। সিন্স আর অ্যাজ দুটি ক্লজের মাঝেও বসতে পারে, শুরুতেও বসতে পারে। ইফ দুটি ক্লজের মাঝেও বসতে পারে, শুরুতেও বসতে পারে। শুধুমাত্র বিকজ শুরুতে বসবে না, এটা দুটি ক্লজের মাঝে বসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইউজ অফ ইনস্পাইট অফ আর ডেসপাইট। ইনস্পাইট অফ আর ডেসপাইট দুটার অর্থই কিন্তু সত্ত্বেও। তো ইনস্পাইট অফ আর ডেসপাইট দুটির অর্থই সত্ত্বেও। ইনস্পাইটের সাথে অফ আছে, ডেসপাইটের সাথে কি অফ নাই। তাই ইনস্পাইট অফ ইজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এটা একটা যুক্তি আছে যে দরিদ্র থাকলে তার বিভিন্ন চাহিদার কারণে সে অসৎ হতে পারে, যে নেসেসিটি নোজ নো ল, যে মানুষের প্রয়োজন আইন মানে না, তখন মানুষ অসৎ কাজে লিপ্ত হয়। সেই সেন্সে কি যে দারিদ্রতা সত্ত্বেও সে অসৎ হয়নি, সে সৎ থেকেছে। ফরমেশন ইনস্পাইট অফ ডেসপাইট প্লাস পজিটিভ প্লাস নাউন প্লাস রেলিভেন্ট অপোজিট মিনিং সেন্টেন্স। মানে আমাদের ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে পজিটিভ হবে। পজিটিভ কি? হিজ বা হার, মাই, এটা তোমরা জানো। তারপরে নাউন বসবে, যেমন এই পোভার্টি, নাউন বসছে। আমাদের এখানে তো ইনস্পাইট অফ ইজ পোর দিতে পারিনি, পোভার্টি দিয়েছি, তাহলে এখানে নাউন বসাতে হবে। তারপর অপোজিট মিনিং। তো ডেসপাইট হিজ গুড কোয়ালিফিকেশনস, তার ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও, তার যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও কি হি ক্যানট গেট দ্য জব, সে চাকরি পায় না। ড্যাশ ডেসপাইট হিজ অনেস্টি, তার সততা থাকা সত্ত্বেও কি হি ইজ পানিশড,
ডিসপাইট হিজ অনেস্টি, তার সত্য থাকা সত্ত্বেও সে পানিশড হয়েছে। ইন স্পাইট অফ ট্রাইং হার্ড, তার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও হি ফেলস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করে, বা হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল, তার অনেক পরিশ্রম করা সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছিল। তাহলে আমরা ইনস্পাইট আর ডেসপাইট এটা সত্ত্বেও অর্থে ব্যবহার করব, আর ইনস্পাইটের সাথে অফ বসে, ডেসপাইটের সাথে অফ বসে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এরপরে একটা পজিটিভ বসবে, হিজ, হার বা মাই এই টাইপের, আর এরপর একটা নাউন বসাতে হবে, দেন একটা রেলিভেন্ট ক্লজ ব্যবহার করলেই হবে। আমরা লাস্ট রুলে চলে যাচ্ছি, কমপ্লিটিং আইটেমের নাম্বার 12, ইউজ অফ ইনস্টিড অফ বা ইন লিউ অফ। ইনস্টিড অফ আর ইন লিউ অফ এর অর্থ হচ্ছে পরিবর্তে। হিস্ট্রি বুক, এদিকে দেখলাম আমরা লজিক, হিস্ট্রি ইতিহাস, লজিক মানে কি তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা। তো ইনস্টিড অফ হিস্ট্রি, তো ইতিহাসের পরিবর্তে হি টুক লজিক, সে যুক্তিবিদ্যা নিয়েছিল। তাহলে একটার পরিবর্তে আরেকটা। এদিকে কি দেখছি আমরা, একটা পেন্সিল দেখতে পাচ্ছি, আর এদিকে একটা কলম দেখতে পাচ্ছি। হি বট এ পেন, সে একটা কলম কিনেছিল। একটা ছবি দেওয়া আছে, ছবি থেকে বোঝা যাচ্ছে যে আচ্ছা আনসারটা কী হবে, দেখি তোমরা দিতে পারো নাকি। সর্বশেষ আনসার দেখি কে দিতে পারে দ্রুত। কেএস অ্যাঞ্জেল, ডেসপাইট হিজ গুড কোয়ালিফিকেশনস হি ডু নট গেট জব। হ্যাঁ, তোমরা এইভাবে আনসার দিলে আমি কি তোমাদের ভুলগুলো কারেকশন করে দিতে পারবো। দেখো তুমি সুন্দর সেন্টেন্সটা সুন্দর সাজিয়েছো, দিয়ে একটু ভুল হয়েছে, হি ডু নট না হয়ে এখানে ডাজ নট দিলেই হতো। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের পরে কি বসে, ডু নট না বসে ডাজ নট বসে। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ আব্দুল লতিফ বলেছে ভেরি নাইস, থ্যাংক ইউ। মারজানা আক্তার, হি সাকসেস ইন লাইফ। আসলে এই সেন্টেন্সটা একটু ভুল হয়েছে, যে সাকসেস না হয়ে এখানে কি হবে, সাকসেস হচ্ছে নাউন, সাকসিড, হি সাকসিডস ইন লাইফ, এখানে ভার্ব ব্যবহার করতে হবে। এরকম তোমরা আনসার করলে দেখো ভুলগুলো আমি কারেকশন করে দিতে পারতেছি। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড বিকজ হি শাইন ইন লাইফ। দেখো হি শাইন ইন লাইফ না লিখে কী করতে হবে, হি শাইন্স ইন লাইফ। থার্ড পারসন সিঙ্গুলারে এস বাই এস বসে। আমি ইউটিউব চ্যানেলে একটা রাইট ফর্ম ভার্বের উপরে একটা ক্লাস দেওয়া আছে আমার, সেটাই দেখে নিও। এই এস ইএসের ব্যবহারটা সেখানে খুব প্রমিনেন্টভাবে উল্লেখ করা আছে, এবং কোথায় এস কোথায় ইএস বসবে সেটাও বলা আছে। তোমরা সেই ক্লাসটা দেখলে আমার মনে হয় খুব উপকৃত হবে। তো হি ইজ পোর হি ইজ স্যাটিসফাইড, ভেরি নাইস আনসার। রোকসানা আক্তার রূপা, খুবই ভালো লাগলো আনসারটা শুনে। যদিও সে গরিব, সে খুবই স্যাটিসফাইড, তৃপ্ত। খুবই সুন্দর আনসার করেছো, থ্যাংক ইউ রোকসানা আক্তার রূপা। মারজান আক্তার, হি ইজ অনেস্ট, দো ইজ পোর হি ইজ অনেস্ট, নাইস আনসার। মুজাহিদুল ইসলাম কাউসার, সাবিহা আক্তার, হি ওয়াজ অনেস্ট, though he is poor he is honest. Thank you very much for being with me. Instead of pencil, Mohammad Abdul Latif, he bought a pen instead of pencil. Instead of pencil or in lieu of pencil. Very nice answer. এবং এই সঠিক আনসারের মাধ্যমে আজকের ক্লাস আমাদের শেষ হতে যাচ্ছে। এবং তোমরা আমার সাথে ছিলে, আজকে আসলে সকালে 11টায় ক্লাস ছিল। আমি জানি যে আসলে আমরা এই সময় আমাদের দৈনন্দিন রুটিনে অনেক পরিবর্তন এসেছে, আমরা ঘুম থেকে অনেক দেরি করে উঠি। তো চেষ্টা করবে সকালে উঠতে, যে কারণে তোমরা অনেকে হয়তো এই ক্লাসের সাথে সংযুক্ত থাকতে পারোনি। তো তোমরা পরে ক্লাসটি দেখে নিবে, কমেন্ট করে জানাবে, আমাকে শেয়ার করবে, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। আর আজকের এই ক্লাসের পরবর্তী ক্লাসে আমি বাকি রুলসগুলো পড়াবো, তাহলে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা শেষ হবে এবং তোমরা আমার বিশ্বাস পরীক্ষা আনসার করতে পারবে। আর তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে, যে 12টা রুলস আমি পড়লাম, এই 12টা রুলসের স্ট্রাকচার এবং এক্সাম্পলগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে,
এবং এই রুলসগুলো ব্যবহার করে তোমরা আহমেদ বানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে তোমরা 12টা রুলস ব্যবহার করে 12টা সেন্টেন্স লেখার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাকে মেসেঞ্জারে বা গ্রুপে জানাবে, আমি তোমাদের সেগুলো দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। স্টে হোম, স্টে সেফ and see you in the next class. Thank you so much.